দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার পর লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিএনপির ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১:৫৫ তাঁর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের ৩ দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনার বিষয়ে ফিরছেন তারেক রহমান এবং আজকে আমার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে, আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটা বলছিলাম যে তারেক রহমান দেশে ফেরার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দরে এরই মধ্যে তাকে চেক ইন করতে দেখা গেছে বলে তার যিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহকারী আব্দুর রহমান সানি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনকে হিথ্রো বিমানবন্দরে লাগেজ চেক ইন করতে দেখা গেছে বলে জানা গেছে, তারা আশ্বস্ত করেছেন। তার মানে ১৭ বছর পর, দীর্ঘ একটা সময় পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান দেশে ফিরে আসছেন। অনেক কটূক্তি করা হয়েছে, অনেকবার অনেক কিছু বলা হয়েছে, কেন তিনি আর দেশে আসেন না, কেন তিনি দেশে ফিরে আসেন না, সাহস থাকলে ফিরে আসুক। শেষ পর্যন্ত তিনি সাহস দেখালেন এবং তিনি ফিরে আসলেন। কিন্তু এমন একটা বাস্তবতায়, যখন তার মা বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় কিছুদিন আগে ছিলেন, এখন হয়তো বা কিছুটা স্থিতিশীল আছেন, এবং দেশে নির্বাচনের ডামাডোল বাসছে, 2026-এর নির্বাচন এগিয়ে আসছে, এই প্রেক্ষাপটে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছেন। আপনার প্রতিক্রিয়া দিয়ে শুরুটা আপনার প্রতিক্রিয়াতে করতে চাই, এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি, আওয়ামী লীগ নাই। বিএনপি, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি তিনিই প্রধান। তিনি দেশে আসছেন, এটা অত্যন্ত জরুরি, কারণ এই দেশে তার বিকল্প আমি দেখছি না। কারণ বড় দল হিসেবে তিনি হয়তো আগামী দিনে বিএনপি সরকার গঠন করবেন, তিনি হয়তো প্রধানমন্ত্রীও হবেন। কারণ বেগম খালেদা জিয়া এখনও জীবন মরণ সন্ধিক্ষণে আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ হলেও এই এত বড় দলকে তিনি কিন্তু আর হয়তো তিনি চালাতে পারবেন না। তাকে হয়তো তারেক রহমানকে গাইড করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, তার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তারেক রহমান কেন প্রয়োজন। ধরেন আমি 10 দিনের জন্য একসময় আমার ছেলের ওয়াইফ আর্মি অফিসার ছিল, তারা রিটায়ার করে লন্ডনে আছে, তারা নিয়ে গেছে, আমি 10 দিন লন্ডনে ছিলাম। এবং ওই সময় যে দেখেছি সবচেয়ে পুরানো শহর পৃথিবীর মধ্যে, এবং ওই দেশটি গণতান্ত্রিক দেশ। আমরা ওই দেশকে সারা বিশ্ব গণতান্ত্রিক দেশ ফলো করে। আমাদের দেশেও কিন্তু ওয়েস্টমিনস্টার সিস্টেমে নির্বাচন হয়, আমরা রাজনীতি করি। একটি গণতান্ত্রিক দেশে আপনার 10 দিন থাকার পরে আমার কিন্তু মনোজগতের অনেক পরিবর্তন ঘটলো। কিন্তু উনি তো 17 বছর আছেন, তিনি অলমোস্ট বিলেতি চিন্তার মানুষ হয়ে গেছেন, এবং এটা তো হওয়া উচিত। কারণ বিলাতে গণতন্ত্র আছে, আইনের শাসন আছে, সুশাসন আছে, এবং ওই দেশটা, লন্ডন শহরটা আশ্চর্য। লন্ডন শহরটা কোনো পুলিশ নাই, কিছু নাই, সব অটোমেশন, পুরো শহরটা অটোমেশনে। এটার যে এই যে ওনার অভিজ্ঞতা, এবং আমি বলবো যে প্রাকৃতিকভাবেই শিক্ষণীয় তার যে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হয়, এখান থেকে শিখে আসবেন। এই লোকটি এই দেশে যখন আসবে, আমি বলবো যে বাংলাদেশের নাগরিক কিন্তু ব্রিটিশ সিটিজেনের মতো আচরণ তার হবে। যেমন আমার তারেক রহমান সাহেবের সাথে এখানটাতে একটুখানি থামি আমি যুক্ত করি, সেটা হলো যে বাংলাদেশের নাগরিক তার ব্রিটিশ নাগরিকের মতো আচরণ হবে, এবং তিনি পুরোপুরি বিলেতি কায়দায় একটা রাজনীতি চালানোর চেষ্টা করবেন। তার চিন্তাধারা ওই রকমই উন্নত হয়েছে, গণতান্ত্রিক হয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক চর্চা কি আসলে বিলেতি ঘরানার সেই ভদ্র রাজনীতিটি ডিমান্ড করে, আপনার মনে হয়? দেখেন, আমার সাথে 2 বার দেখা হয়েছে। আমি ওনাকে বলেছি
আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। কারণ আপনি দেখেন, এই জন্যই বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 15ই আগস্টের পরে এই লাটিমের মতো ঘুরতে ঘুরতে 7ই নভেম্বর বন্দিশালাতে মুক্ত হয়ে তিনি কিন্তু ক্ষমতার শীর্ষে এসেছেন। এরপরে বহুদলীয় গণতন্ত্র, তিনি অল্প দিন বেঁচেছেন। আপনি দেখেন আমাদের দেশের উন্নতিটা যেখানে নির্ভর করে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে দিয়ে গেছেন। যেমন ধরেন গার্মেন্টস, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। প্রবাসী লোক পাঠানো তিনি করেছেন। আপনার সার্ভিস সেক্টর তিনি বলেছেন, এগ্রিকালচার তিনি করেছেন। এর বাইরে এখনো মেজর জিডিপিতে কন্ট্রিবিউশন এই চারটে সেক্টরের তিনি যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস দেশটা আমরা উন্নত হতে পারতাম। আমি ওনাকে বলেছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। এই কারণে আরও বলেছি যে দেখেন ওনার চাচা, উনি এতই সৎ ছিল, স্কিন টু ম্যান সৎ ছিল। হ্যাঁ, ওনার চাচা দৈনিক বাংলার সরকারি পত্রিকা ছিল, তার আপন চাচা দৈনিক বাংলার সেকেন্ড ম্যান ছিল, নির্বাহী সম্পাদক। তিনি কখনো পরিচয় দেন নাই যে জিয়াউর রহমান, কারণ তিনি বলেইছিলেন কোনো আত্মীয় স্বজন কোনো আমার কাছে কোনো সুবিধা নিতে পারবে না। আমি তার বগুড়ার তার বাড়িতেও গেছি, সেই পুরনো বাড়িটা পড়ে আছে, তার আত্মীয় স্বজন কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি ছিলেন, ক্ষমতায় ছিলেন, আমি ওই সময় তার বাড়িতে ভিজিট করেছি, কিন্তু কেউ আশাও করে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে বাড়তি আনুকূল্য পাবেন। তিনি এতটাই সৎ ছিলেন। এখন আমি বলবো আমাদের দেশের যে অবস্থা, তাকে যখন দেশে আসবে ওই দেশ এবং এই দেশের ভিতর বিরাট একটা পার্থক্য দেখবে। সেই পার্থক্যই প্রথমে এসে দেখবে যে দুর্নীতিতে আমরা আচ্ছন্ন। 54 বছরে এমন জায়গায় দেশ পৌঁছেছে, ধরেন আপনি আমি সৎ, সুবিধার অভাবে, ব্যাপারটা এরকম মনে হয় না? আমরা মানসিকভাবে সব দুর্নীতিগ্রস্ত জাতি। এই জাতিকে আগে গঠন করতে হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। জাতি গঠন তো হুট করে হয় না। এটা তো ধরেন 8 তারিখে যে সরকার, 5 তারিখে সরকার পরিবর্তন হলো, এটা তো একটা অভ্যুত্থান ঘটেছে। এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল রেভুলেশন করে মানুষের মনোজগৎ চেঞ্জ করে ফেলবে। তারপরে দেখেন রাশিয়ার পুতিন, আপনার মাও সেতুং, তাদেরও কিন্তু 2 যুগ লাগছে এই কালচারাল রেভুলেশন করে দেশটাকে, জাতিকে গঠন করতে। কিন্তু আমাদের দেশের জাতিকে গঠন করতে, ধরেন আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার। সেটা কিন্তু 11টা সংস্কার কমিশন করেছে, এই সরকার কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। কারণ হচ্ছে, আমি এই জন্য বলছি 10 থেকে 12 পারা ইংরেজি বাংলা মিলা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা মিলা 10 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে এবং সব জায়গা থেকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তো মাস্টার ডিগ্রি যখন একটা ছেলে কোনো বা মেয়ে পড়াশোনা করে, তখন কিন্তু তার একটা স্টাববর্ন মেন্টালিটি হয়ে যায়, অর্থাৎ সে যা শিখছে এর বাইরে সে যেতে পারে না। যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এই ইস্যু, কারণ আমাদের চিন্তা, যার যার চিন্তায় সেই থাকে, 12 প্রকার চিন্তার জাতি আমরা তৈরি করি। সুতরাং জাতি গঠনের এটা একটা দরকার, এবং কালচারাল রেভুলেশন তো আমরা করতে পারবো না, কিন্তু ধীরে ধীরে সময় নেবে জাতি গঠন করতে। এটার জন্য সময় লাগবে। হ্যাঁ, সময় কিন্তু লাগবে। আমরা যতবার জনাব তারেক রহমানের বক্তব্য শুনি, বা আমরা যারা তাকে হয়তো বা তার বিভিন্ন বক্তব্য ফলো করি, সেখানে আমরা দেখি যে তিনি একটা নতুন ধরনের রাজনৈতিক বলয়ের কথা বলছেন। মানে বলয় মানে হচ্ছে একটা নতুন ধরনের রাজনৈতিক, কি বলবো শব্দটা আসলে, একটা ভিশন, একটা ভিশন, যে তার নতুন এবার রাজনীতিটা হবে একেবারে অন্যরকম রাজনীতি। এই অন্যরকম রাজনীতিটা আসলে পরিবর্তনের জায়গাটা কোথায়? যে আমরা যখন দেখেছি জনাব তারেক রহমান 17 বছর আগে যখন হেলিকপ্টারে উঠলেন, মানে তাকে পাঠিয়ে দেওয়া হলো, বিমানে যখন উঠলেন, তখন তিনি হুইল চেয়ারে করে গেলেন, তার মাজা ভেঙে দিয়েছিল। হ্যাঁ, তো সে তার আগে তাকে প্রচন্ড রকমের রিমান্ডে নিয়ে তাকে প্রচন্ড রকমের নির্যাতন করা হয়, এবং তিনি যখন হাঁটতে হাঁটতে, যে মানুষটা গাড়িতে উঠেছিলেন, প্রেজেন্ট ভ্যানে উঠেছিলেন, সে মানুষটা হুইল চেয়ারে করে বিমানে উঠলেন দেশের বাইরে যাওয়ার জন্য। তো এই যে নতুন ধরনের রাজনৈতিক পরিবর্তন, আমরা কি এই ধরনের ওই কালচারগুলো থেকে বের হয়ে আসতে পারবো কিনা? না, বিষয়টা হচ্ছে, আমি এই জন্যই বলছি যে তিনি 17 বছর বিলেতে ছিলেন। বিলেতি কালচার নিশ্চয়ই তাকে অবশ্যই ইনফ্লুয়েন্স করেছে। এটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্যান্য রাজনৈতিক দল কেন হবে না? বিএনপি ধরেন বড় দল, বিএনপি সরকার গঠন করবে। আমি বলছি না রাতারাতি সব ঠিক হবে।
উনি যেহেতু ওনার একটা আলাদা শিক্ষা আছে, বিলেতি শিক্ষা যেটা বলবো, আপনি দেখেন তো ওই দেশে রাজা আছে, রাজা সরকার ভেঙে দিতে পারে, তারপরে গণতন্ত্র প্র্যাকটিস আছে, তো অলিখিত ইয়ে আছে, কনস্টিটিউশন আছে, তারা তো চলছে, ভালোই চলছে, খারাপ চলছে না। এই শিক্ষাটা তো তিনি এখানে অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করবে, প্রয়োগ করার চেষ্টা একটা করবে। একটা বিরতি নেই এম এ আজিজ, বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আসি দর্শক। একটা বিরতি নিচ্ছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ফিরছেন তারেক রহমান, বিষয় নিয়ে কথা বলছি, এবং আমার সাথে আজকে আলোচক হিসেবে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, তিনি আছেন আমাদের সাথে। আমরা তারেক রহমানের নতুন যে রাজনৈতিক চিন্তা ভাবনা, সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এম এ আজিজ, এবং পরিবর্তন সেটি আসলে আস্তে আস্তে তার মাধ্যমেই যে আমাদের যুগ যুগ ধরে যে রাজনীতির চর্চিত হয়ে আসছে, রাজনৈতিক যে মানে বাস্তবতা, সেটা পরিবর্তন হবে, সে আশাটা প্রত্যাশাটা এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। কেন জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি যদি বলি মানে আসলে সকলেই অপেক্ষা করছে, এটা কেন? মানে এটা কেন আপনার মনে হচ্ছে? কারণ একটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, তাদের গড়া বিএনপি মধ্যপন্থী দল। এই দল সবার জন্য আশ্রয়স্থল হতে পারে। এই দলের বাইরে যদি দেখেন, আওয়ামী লীগ এখন নাই, ধরেন জামাত বা ইসলামিক দলগুলো নিয়ে একটা জোট তৈরি হয়েছে। এরা তো গণতান্ত্রিক দল না। তারা যদি সরকারে যায়, গণতন্ত্র থাকবে না, তাদের মতো শরিয়া আইন কায়েম হবে বা ভিন্ন জগতে আমরা চলে যাব। সুতরাং একমাত্র এখন ভরসা তো বিএনপি এবং তারেক রহমান। এছাড়া তো জনগণের কোনো রাস্তা নাই। এখন আমরা বলতে পারি যে তারেক রহমানের জন্য রাস্তাটা খুব জটিল এবং কঠিন, কারণ এই দেশে শুধু প্রবাসী আয় ছাড়া আর সব সেক্টর প্রায় ধ্বংসের কাছাকাছি। আইন শৃঙ্খলা বাহিনী ধরেন, আজকেও মগবাজারে বোম ফুটেছে, প্রথমে মিছিলে গুলি লেগে চিটাগাং একজন হত্যা হয়েছে, খুলনা জজকোর্ট থেকে 2 জন, তারপরে ধরেন এই যে হাদি, একটা সরল প্রাণ মানুষ, নূতন রাজনীতি উপহার দিতে চেয়েছে, রিক্সায় হেঁটে, পায়ে হেঁটে, রিক্সায় চড়ে, এইভাবে নূতন ইলেকশন করতেছিল, তাকে গুলি করে মেরে ফেলেছে। তারপরে ধরেন এই যে খুলনায় আবার এনসিপির আপনার শ্রমিক নেতা, তাকে গুলি করা হয়েছে, সে হসপিটালে। আজকে মগবাজারে একজন নিহত হয়েছে। এটা তো চলমান। এই যে সন্ত্রাস, আমি যেটা বলছি, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনা, এটা তো একটা কঠিন কাজ। মানে এই যে জনাব তারেক রহমান ফিরে আসছেন, এবং কোটি কোটি মানুষ, আমি যদি বলতেই চাই, তার দলের সমর্থকরা আছেন, এমনি সাধারণ মানুষ আছেন, যারা দল করেন না তারাও অনেকে আছেন, তারা প্রত্যাশা নিয়ে বসে আছেন যে জনাব তারেক রহমান দেশে ফিরলে একটা হয়তো বা রাজনীতিতে কোথাও একটা পরিবর্তন, মানে গুণগত পরিবর্তন আসবে, এমনটা প্রত্যাশা করছেন অনেকেই। কিন্তু এই যে সহিংসতার চর্চাটা আমরা করে ফেলেছি, এইটা আসলে তার জন্য সময়টা কি খুব কম হয়ে যাবে না? মানে এটাকে সামাল দেওয়ার জন্য আমরা এম এ আজিজ আলোচনায় ফিরে আসি। জনাব তারেক রহমান ফিরছেন দেশে, অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে, একদম নতুন একটা রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই বিপ্লব গেছে, মাঝখানে দেশের তরুণ প্রজন্ম রাজনীতি সচেতন হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বিশ্লেষণ করতে চাই, তিনি কিন্তু বরাবরই তরুণদেরকে রাজনীতিতে আকৃষ্ট করা বা আকর্ষণ করার জন্য তিনি যখন তরুণ ছিলেন তখন থেকে কিন্তু চেষ্টাটা তিনি অব্যাহত রেখেছেন। এবারে এসে এই তরুণদের প্রতি তার বার্তা কি থাকবে? দেখেন, তিনি যেটা আমি আগে যেটা বলেছি, তিনি আসছেন, এই দেশটা কিন্তু সর্বসেক্টর কিন্তু তছনছ হয়ে গেছে। এখন কোনো এই অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর দায়িত্বে আছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু ঠিক করতে পারে নাই। সুতরাং আমি বলবো যে পুরোটা দেশটাকে, জাতি গঠন এবং দেশ গঠন, দুটো দায়িত্বই তাকে পালন করতে হবে। সুতরাং এটা সময় লাগবে, হঠাৎ করে হবে না। তবে প্রায়োরিটি যদি বলেন, এই মুহূর্তে সামনে নির্বাচনে যে অভ্যুত্থানের শক্তিদের ভিতরে যে ধরনের লড়াই শুরু হয়েছে ভিতরে বা প্রকাশ্যে,
এই লড়াইটার কিন্তু একটু সমাপ্তি হওয়া দরকার। কারণ অন্তত পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন হতে গেলে যেটুকু আপনার ঐক্য দরকার, একাত্মতা দরকার অভ্যুত্থানের শক্তিগুলোর, সেইটা তিনি সৃষ্টি করবেন বলে আমার কাছে মনে হয়। বড় দল হিসেবে তিনি যেহেতু দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, আমার মনে হয় তিনি ডাকলে বা তাদের সাথে বসলে আমার মনে হয় এটা সম্ভব, অন্তত একটা নিরপেক্ষ। কারণ এই দেশের অবস্থা যে আপনি ধরেন বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে 3.3%, 5% জিডিপি গ্রোথ হবে সামনের বছর। তার মানে তো দেশে দুর্ভিক্ষ হবে। এটা তো রাজনীতিবিদদের বুঝতে হবে, কারণ রাজনীতিবিদরা তো দেশ চালাবেন। এখন ধরেন বিএনপি সরকার গঠন করলো, অর্থনীতির অবস্থা যদি এই থাকে, আপনি বলেন একমাত্র প্রবাসীরা টাকা পাঠাচ্ছে ভরমাল চ্যালেনে, বিনিয়োগ নাই, এই জন্য টাকা ব্যাংকে জমা হচ্ছে। এছাড়া তো কোনো ব্যবসা নাই, কোনো বিজনেস নাই, IMF এর সকল শর্ত মেনে গেছে। আপনার ঢাকা শহর বলেন, শহরে বাজার দর শোষো করে বেড়ে গেছে, কোনো বাজার ব্যবস্থাপনা নাই। যে জনপ্রত্যাশা ছিল যেটা, সেই জিনিসটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার অনেকখানি পূরণ করতে পারেননি বলেই আপনি বলছেন। আমি নিশ্চয়ই বিরতির পরে এসে আরো বিস্তারিত আপনার কাছে জানবো। এম এ আজিজ, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ফিরছেন তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে আলোচনা করছি, তার রাজনৈতিক ভাবনা চিন্তা, এবার কেমন ভাবে তিনি রাজনীতিটাকে ভাবছেন, সে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এম এ আজিজ এতক্ষণ আমার সাথে। জনাব এম এ আজিজ, আমি আলোচনায় ফিরতে চাই। চ্যালেঞ্জের কথা বলছিলাম আমরা, এবং সময়ের কথাটাও আমরা মাথা বিবেচনায় রাখছিলাম যে এই যে তফসিল ঘোষণা হয়ে গেছে অলরেডি, বিএনপির জন্য আসলে নির্বাচনী প্রচারণা খুব একটা কঠিন ব্যাপার না। বিএনপি বড় দল, বিএনপি খুব সহজে নির্বাচনী এবং অভ্যস্ত দল, তারা নির্বাচন করতে করতে অভ্যস্ত দল, তাদের জন্য খুব একটা কঠিন হবে না। কিন্তু যে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার কথা আমরা বলছি বা রাজনৈতিক চর্চার কথা আমরা বলছি, সেটির জন্য সময়টা কি যথেষ্ট কিনা? না, এখন ধরেন একটা নির্বাচন সামনে আছে, এই নির্বাচনটা সবাই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, এটা তো হতে হবে। এই ধরেন খুনাখুনি চলছেই, তো এটা তো সরকারের সহযোগিতা করতে হবে। সরকার তো দায়িত্বে আছে, তাই না? তারেক রহমান এসে তো খুনাখুনি বন্ধ করতে পারবে না, তার তো ক্ষমতা নাই। কিন্তু এর জন্য কি সবগুলি অভ্যুত্থানের শক্তি, এখানে তো কোঅপারেশন লাগবে। যে নির্বাচনে যা হয় ফল হয় আমরা মেনে নেব, কিন্তু আমার দেশে যাতে একটা নির্বাচন সঠিক হয়, সেই সেই 3 নির্বাচন হওয়ার কারণে শেখ হাসিনা পালাতে হয়েছে, তো সেরকম যদি একটা নির্বাচন হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে জেলাও সেই কিন্তু একই। মানে রাজনৈতিক ঐক্যটা ধরে রাখার কথা আমি তো মনে করি তারেক রহমান বড় দলের নেতা, এখন প্রধান নেতা, তিনি তাদের সাথে কথা বলবেন যে আপনি আসুন, আমরা অন্তত পক্ষে প্রথমে এখন শুরুটা করি, অন্তত একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনটা করি। হ্যাঁ, এই নির্বাচনটা যদি করতে পারে, উনি এসে যদি এটা করে, একটা ধরেন জামাত ইসলাম আছে, তাদের একটা ঐক্যজোট আছে, তাই না? বিএনপির আমি যেটা দেখলাম আজকে, খেয়াল করলাম যে বিএনপির সাথে যারা এতদিনে আন্দোলনে ছিল তাদেরকে 1-2 পদ দিয়ে কিন্তু মোটামুটি মীমাংসা হয়ে গেছে। কিন্তু জামাত ইসলামের ঐক্যের জোটের ভিতরে এখনো, যেমন ইসলামিক আন্দোলন বাংলাদেশ 150টা সিট চায়, এখন জামাতের সমান যদি চায় কেমনে মীমাংসা হবে? অন্য দল তো আছেই, সব দল মিলে দেখা যায় যে 300 সিটের উপর চায়, এরকম একটা ভাব সব দল মিলে। তো এটা তো সমস্যা। সে ব্যাপারেও আমি মনে করি তারেক রহমান যেহেতু বিরোধী দল, একটা জামাত তো বিরোধী দল হবে, এতে তো কোনো সন্দেহ নাই, তাকেও সহযোগিতা করতে হবে, ধরে নিতে হবে। কেন জামাত, কেন এনসিপি, কেন নয়? না, এনসিপি তো আসলে ওরকম না। এনসিপির হ্যাঁ তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা আন্দোলন করেছে, অগ্রভাগে ছিল। কিন্তু 52 সাল থেকে আমরা তো ধরেন, আমরা তো পলিটিক্সে ছিলাম, ইউনিভার্সিটিতে, স্কুলে পর্যন্ত করছি, তো সেখানে এত বিতর্কিত এই আন্দোলনের যে প্রথম সারির নেতারা এত বেশি বিতর্কিত হয়েছে, 52 সাল থেকে কোনো ছাত্র এত বিতর্কিত হয়নি। এবং এটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য একটা সেটব্যাক। কারণ আমার ধারণা, যাই না বলেন না কেন, যত হাদির
হত্যা করেছে, তাতে একটা বিরাট জমায়েত হয়েছে, এটা একটা ইমোশনাল ব্যাপার, একটা ইমোশন। কারণ হাদি একটা ব্যতিক্রম ধর্মী রাজনীতি শুরু করেছিল, সবাই এই নৃশংসতাকে পছন্দ করে নাই, এই সিম্প্যাথির কারণে এবং একটা ইমোশনের কারণে সবাই হয়েছে। এখন ধরেন এখন যে নতুন করে যদি ছাত্ররা ছাড়া তো সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধে আপনার পতাকা তুলছে কে? ছাত্র। হ্যাঁ, ইশতেহার পাঠ করছে কে? ছাত্র। ছাত্ররা করছে, তো ছাত্ররা সবসময় অগ্রভাগ। মুক্তিযুদ্ধেও কিন্তু ছাত্ররা জীবন দিয়েছে, ছাত্ররা, ওটা একটা জনযুদ্ধ ছিল। তো আমার বক্তব্য হচ্ছে এই ছাত্ররা যে আন্দোলন করার পরে একটা পরিণতি আসছে, এখন দেশ গঠনটা করা উচিত ছিল। এটাই আসলে জনাব তারেক রহমান যে ফিরে আসছেন, তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের এক ধরনের অঙ্গীকার করেই ফিরে আসছেন, এবং আমাদের প্রত্যেকের প্রত্যাশা, আসলে সকলের প্রত্যাশা এই মুহূর্তে আমরা যতটুকু বুঝতে পারছি, মানুষের নার্ভ বুঝতে পারছি, মানুষের ইচ্ছাটা আমরা বুঝতে পারছি, যে তারা সকলেই চাইছেন যে জনাব তারেক রহমান ফিরে এসে এই বাংলাদেশ বিনির্মাণে একটা ভূমিকা রাখুক। এম এ আজিজ, আমি যতটুকু আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ আজকের মতো আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আর যারা এতক্ষণ ছিলেন আর IL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।